গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবারের। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরে আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা। ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই। এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত এক যুগেরও বেশি। অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। হাসিনা সহ পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করবে দুদক। হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থার ঘোষণা। তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরে সমাবেশ। নতজানু পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। ফেব্রুয়ারির যাত্রা শুরু। গণ অভ্যুত্থান অধিদপ্তরের সহায়তা দেয়া হবে শহীদ পরিবার ও আহতদের, জানালেন তথ্য উপদেষ্টা। আগামী অর্থবছর থেকে মিলবে মাসিক ভাতা। ব্যয় কমাতে জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার পক্ষে সংস্কার কমিশন। জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের ওপর এমপিদের অযাচিত নিয়ন্ত্রণ বন্ধের সুপারিশের ঘোষণা। এবং রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দলের পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত করবেন দায়িত্ব পালন। অবশেষে মঙ্গলবার রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাসা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সঙ্গে থাকছেন তার মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করবেন তারেক রহমান ও তার পরিবার। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে তার চিকিৎসার কথা রয়েছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নানা জটিলতা ও বাধা পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দাবি জানিয়ে এলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন গলাতে পারেনি তার চিকিৎসক পরিবার ও দল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে যাওয়া নিয়ে আর কোনো বাধা না থাকায় লন্ডনে যেতে পারছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রীর লন্ডন যাত্রা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 7 তারিখ রাত 10টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম জিয়া। সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ যেটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বিএনপি নেত্রীকে রিসিভ করবেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 8 বছর পর দেখা হবে মা ছেলের। এরপর ভর্তি হবেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই। এর ওপরই নির্ভর করবে চিকিৎসার জন্য পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারবেন কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী, ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে
রিসিভ করবেন। এবং বিএনপি নেত্রী বেগম জিয়া দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। 2018 সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর 2020 সালের 25শে মার্চ জামিনে মুক্ত হলেও 5 আগস্ট পর্যন্ত এক প্রকার গৃহবন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করবে দুদক। তবে হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিন ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআরের মতিউর সহ স্ত্রী সন্তানদের নামে মামলা করেছে দুদক। অবৈধ সম্পদের মামলায় জড়িয়েছেন সাবেক 2 এমপি। মেগা প্রকল্পে লুটপাট, বিদেশে অর্থ পাচার সহ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক মহাপরিচালকের কাছে প্রশ্ন ছিল, বিদেশে থাকা অভিযুক্তদের কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে 16 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 25 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় মামলা করেছে দুদক। প্রায় 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এছাড়া 125 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মতিউরের বিরুদ্ধে ইতিপূর্বে তো আমরা মামলার রুজু তথ্যাদি আপনাদেরকে পরিবেশন, এটা হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। এদিকে দুদকের নাম ভাঙিয়ে চাঁদাবাজের খবর নজরে আসে আসল দুদকের। পরে এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংস্থাটি জানায় এ কাজ ভুয়া দুদকের। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে এসে গ্রেফতার হন 3 জন। পল্টন থানায় 7 জনকে আসামি করে মামলা করে দুদক বলছে অন্তত 200 অভিযান চালিয়ে চাঁদাবাজি করেছে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন স্বাধীন তদন্ত কমিশনের প্রধান। জানান, স্বচ্ছভাবে তদন্ত করে 3 মাসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন। শেখ হাসিনাকেও আনা হবে জিজ্ঞাসাবাদের আওতায়। রাওয়া কনভেনশন সেন্টারে মতবিনিময় সভায় প্রকৃত ঘটনা উন্মোচন করে বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। 15 বছর আগে রক্তে রঞ্জিত হয় তৎকালীন বিডিআর সদর দফতর। 2 দিনে পিলখানায় নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরেন 55 জন। এখনো বয়ে বেড়ানো দগদগে ক্ষত ক্ষোভের স্ফুলিঙ্গ হয়ে চোখে মুখে ফুটে ওঠে তাদের স্মৃতিচারণে। চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল। সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি। এত বছর পর গেল ডিসেম্বরে গঠন করা হয়েছে 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় উঠে আসে নির্মমতার গল্প। সঠিক বিচার না হওয়ার আক্ষেপ নিয়ে দিন পার করছেন স্বজনহারারা। একটা মানুষ তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময়। তখন তারা যদি প্রতিবাদ করতো, এতগুলো অফিসার তো আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না। বিডিআর হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের উপর আঘাত দাবি করে শহীদ পরিবারের স্বজনদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা, বিচার হোক দোষীদের। তবে 7 সদস্যের কমিশনের মধ্যে একজনকে নিয়ে আপত্তি জানান তারা। এটা শুধু আমার বাবা মার হত্যা না, এটা 57 মিলিটারি অফিসার্স হত্যা না, এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়। বিডিআরের সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয়। নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়ে কমিশনের সভাপতি বললেন, 3 মাসের মধ্যে প্রকাশ করা হবে তদন্ত প্রতিবেদন। শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন। আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি, আমরা যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে
হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। এ সময় পিলখানা হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রমাণ দেওয়ার আহ্বান জানান কমিশন সভাপতি। ভারতের পাকিস্তানের আইএসআই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচির আগে এসব কথা জানান তারা। লিফলেট বিতরণ বাংলা মোটর থেকে শুরু হয়ে কারওয়ান বাজারে এলাকা ঘুরে আবার বাংলা মোটরে এসে শেষ হয়। এর আগে লিফলেট বিতরণ কর্মসূচির বিস্তারিত বর্ণনা দেন তারা। জানান, মঙ্গলবার থেকে রাজধানী সহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবদানের কথা ঘোষণাপত্রে তুলে ধরার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় কর্মসূচি থেকে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করতে এবং জনগণের আকাঙ্ক্ষার জায়গাগুলো কি সেগুলো জানতে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে, এই সংবিধান ৭১-এর আকাঙ্ক্ষা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে না। অতএব ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করতে আমাদের নতুন সংবিধান প্রয়োজন। নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন অত্যন্ত আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ বছরে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ভাগ্য পরিবর্তন হলেও জনগণের ভাগ্য বদলায়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সুধী সমাবেশে কথা বলেন তিনি। বলেন, গত ৫৩ বছরে দেশের মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি। বিগত সরকার ১.৫ দশকে দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে লাভবান হলেও নিপীড়িত এবং অধিকার বঞ্চিত হয়েছে জনগণ। পরে সুধী সমাবেশে অর্ধশত পরিবারকে রিকশা ও সেলাই মেশিন উপহার দেয় জামায়াতের আমির। স্বাধীনতার পর এক এক করে ৫৩ বছর গিয়েছে। বহু জাতির ঘুরে দাঁড়াতে ২, ৪, ৫ বছর লেগেছে। আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না। পারার কারণটাও একেবারেই স্পষ্ট। দুইটা জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে। দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। একটা দুঃশাসন, আরেকটা হচ্ছে দুর্নীতি। খরচ কমাতে একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার পক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। জানান, এতে সরকারের খরচ কমে নামবে ৬০০ কোটি টাকায়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ১৬টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার কমিশন। সোমবার রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে সংবাদকর্মীদের সঙ্গে বসেন তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন এই কমিশন। এতে স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা, নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। এরপর নিজেদের মতামত তুলে ধরেন কমিশন প্রধান। জানান, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে তারা। লোকাল গভর্নমেন্ট সিস্টেম নাই, সিস্টেমে আনতে হবে। সিস্টেমে আনতে গেলে নির্বাচন একরকম হওয়া লাগবে। এখন জেলার একরকম নির্বাচন, উপজেলার একরকম নির্বাচন, ইউনিয়ন একরকম নির্বাচন, এটা তো করা সঙ্গত না। তখন কিন্তু একটা সিস্টেমের প্রশ্ন আসবে। এই সিস্টেমের প্রশ্ন আসলে যেসব সহজ হবে যদি সংসদীয় পদ্ধতিতে হয়। স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর এমপিরা যাতে অযাচিত নিয়ন্ত্রণ করতে না পারেন সে বিষয়ে সুপারিশ করা হবে বলেও জানান তোফায়েল আহমেদ। মিনিস্ট্রিগুলো থেকে সার্কুলারগুলো আসে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টে, ওখানেও কিন্তু একটা লাইন জুড়ে দেওয়া হয় এমপি সাহেবের পরামর্শ করিবেন বা শুনিবেন, এরকম কথা আছে বলা। এগুলো থাকা চলবে না, কারণ এটা তো এক ধরনের আইনের ফোর্স হয়ে যাচ্ছে যখন একটা সার্কুলারে থাকে। এছাড়া স্থানীয় সরকারের পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে ভাবছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। শুধু লোকাল গভর্নমেন্ট টাকা দিয়ে চলে না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আরও ১ বছর মেট্রো রেলে ভ্যাট বাতিল করেছে এনবিআর। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতির সুবিধা বহাল থাকবে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর, যেখানে তাৎক্ষণিকভাবে আদেশ কার্যকরের কথা উল্লেখ করা হয়।
বর্তমানে ভ্যাট আইন অনুযায়ী যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে 15% ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রো রেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন, কিন্তু মেট্রো রেল চালুর পর থেকেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুরোধে এই সেবার উপর ভ্যাট আরোপ করা হয়নি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবরে।